দর্শক, আমরা আলোচনায় যাব। একদিকে 9 দফা দাবির বদলে এসেছে 1 দফা দাবির ডাক, আরেকদিকে রয়েছে প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান। ঠিক এই মুহূর্তে ছাত্র আন্দোলনকে রাজনীতিকরণের সংকট কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। উত্তরণের উপায় কি সেটিও খোঁজার চেষ্টা করবো আমরা। আমাদের সাথে রয়েছেন দুই সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জায়েদুল হাসান পিন্টু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নাজমুল আশরাফ, প্রথমেই আপনার কাছে আসতে চাই। যেমনটা শুরুতেই বলছিলাম যে একদিকে আলোচনার ডাক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আরেকদিকে আমরা দেখলাম 9 দফা দাবির বদলে এখন 1 দফা দাবি। এই মুহূর্তে এই দুই জায়গায় দাঁড়ানো বাংলাদেশ সংকট কি নিশ্চয়ই রয়েছে। উত্তরণটি আগে একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে এই দুইটি জায়গায়। ধন্যবাদ আপনাকে। দেখেন, ছাত্ররা কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন এক পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলন হলো, এখন সেটি সরকারের পদত্যাগের আন্দোলনে রূপান্তরিত হয়েছে, সবশেষ অবস্থান। এখন তাহলে এই ধাপে ধাপে আন্দোলনটি এই পর্যায়ে কেন এলো, কার দোষে, কোন ঘটনার প্রেক্ষিতে, কার ব্যর্থতার কারণে, কার দূরদৃষ্টিতার অভাবের কারণে, সেই বিশ্লেষণ যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আপনাকে বলতে হবে যে সরকার এই বিষয়টাকে যেভাবে মোকাবেলা করেছে, সরকার যে ভূমিকা নিয়েছে সেটি শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এরপরে যে সহিংসতা হলো নানানভাবে এবং এত সব মৃত্যু হলো, যার কারণে মানুষ ক্ষুব্ধ হলো, এবং এই মৃত্যুগুলো নিয়ে, এই হত্যাগুলো নিয়ে, এই ধ্বংসযজ্ঞগুলো নিয়ে এবং মানুষ মূলত খেপেছে বা ক্ষুব্ধ হয়েছে, কষ্ট পেয়েছে, ফুঁসে উঠেছে, যে কারণে যে এত সব মৃত্যুর ব্যাপারে সামগ্রিকভাবে সরকারের যে ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, দায়ীদের যে বিষয়টা, এই জায়গাটিতে মানুষের যে ক্ষোভ, কষ্ট, বেদনা, আর্তনাদ, মানুষের প্রত্যাশা, দাবি, এইটা প্রশমনের জন্য মানুষকে কি বলবো, একরকমের স্বস্তি দেওয়ার জন্য যা কিছু করণীয় উচিত ছিল সেগুলো হয়তো সরকার করে নাই বলে মানুষ এতটা কেঁপেছে। এখন যে আন্দোলনটি আজকে পর্যন্ত এসে দাঁড়িয়েছে, এটা কেবলই ছাত্র আন্দোলন না, এটি একটি সর্বস্তরের মানুষের আন্দোলন। আমরা প্রতিদিনই দেখছি, আপনাদের খবরেও দেখছি যে ছাত্রদের সাথে শিক্ষকরা যোগ দিয়েছেন, অভিভাবকরা যোগ দিয়েছেন, নানান শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন, শিল্পীরা যোগ দিয়েছেন, এবং কোনো শ্রেণী পেশার মানুষ বাদ নাই, আইনজীবী থেকে শুরু করে সব। তার মানে হচ্ছে এটাকে সর্বস্তরের মানুষের আন্দোলনের রূপ নিয়েছে এবং এই আন্দোলনটি ক্রমাগত বাড়ছে সারা দেশে। তার মধ্যেও কিছুটা সহিংসতা হচ্ছে, আগের তুলনায় অনেক কম। এবং কোথায় কোথায় সহিংসতা হচ্ছে, যেখানে পুলিশ বাধা দিতে গেছে, আক্রমণ করতে গেছে, পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে, অথবা যেমন বেশ কিছুদিন আমরা সরকার সমর্থকদেরকে মাঠে দেখি নাই, হঠাৎ আমরা আবার শুক্রবারে দেখলাম উত্তরায় সরকার সমর্থকরা মাঠে নেমেছে, আজকে কুমিল্লায় মাঠে নেমেছে, এবং দুই জায়গাতেই সংঘর্ষ হয়েছে, সহিংসতা হয়েছে। তার মানে হচ্ছে যে এই আন্দোলনটির যে বিস্তার, তার যে প্রভাব, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া আমরা নানানভাবে দেখছি, শুধু কি আন্দোলনের রাস্তায় বা যে বিশাল জনসভা জনসমাবেশ আমরা দেখছি তা কি? আপনি যদি ঘরে বাইরে সমাজের সর্বস্তরে ঘোরেন, মানুষের সাথে কথা বলেন, কান পাতেন, সব জায়গায় কিন্তু আলোচনা একটাই। নাজমুল আশরাফ, আমরা এই আলোচনাটি আরেকটু ভিন্ন খাতে নিতে চাই, কারণ এখন এই কথাগুলো আপনারা অনেকদিন থেকেই বলে আসছেন, আমরা অনেকদিন থেকে বলে আসছি। সেই জায়গাটা থেকে এখন সমাধানের পথে আমাদের সবার মিলে হাঁটতে হবে। এখন আপনারা সিনিয়র সাংবাদিক, আপনারা চারপাশ পর্যবেক্ষণ করছেন, নানা ধরনের এই ধরনের আন্দোলন দেখেছেন, বিপ্লব দেখেছেন, সেই জায়গা থেকে উত্তরণ কি হতে পারে সেটি ছোট করে জানতে চাই। তারপর জায়েদুল হাসান পিন্টু আপনার কাছে আসতে চাই। নাজমুল আশরাফ, আপনার কাছ থেকে উত্তরণের বিষয়টা তো আসলে দুপক্ষের উপর নির্ভর করে, যারা আন্দোলন করছেন বা যারা আন্দোলন সমর্থন করছেন এবং যাদের বিরুদ্ধে আন্দোলন, এই দুপক্ষের বোঝাপড়ার মাধ্যমেই তো উত্তরণ ঘটানো সম্ভব। এখন যারা আন্দোলন করছেন তারা যে শর্ত দাবিগুলো দিয়েছেন, নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা তো একরকমের সর্বাত্মক আন্দোলনের অবস্থায় তারা চলে গেছেন এবং তারা সরকারের পদত্যাগ চাইছেন। তো যে সরকারের পদত্যাগ চাইছেন সেই সরকারের সাথে তারা আলোচনায় বসবেন কিনা? যদি দাবি দেওয়ার বিষয় হতো তাহলে সরকারের সাথে আলোচনার বিষয় প্রাসঙ্গিক ছিল,
যেহেতু তারা এই সরকারকেই চায় না, তার পদত্যাগ চায়, অর্থাৎ আলোচনার দরজা তাহলে বন্ধ। প্রধানমন্ত্রী যে আহ্বানটি করেছেন সেখানে আসলে এই মুহূর্তে আন্দোলনকারীদের অবস্থানটা তাই, অবস্থানটি নেই। জি, আপনি রয়েছেন আমাদের সাথে জনাব নাজমুল আশরাফ। জনাব পিন্টু, আপনার কাছে একটু আসতে চাই যে প্রথমে যখন 9 দফা দাবি দিয়েছিল ছাত্ররা, সেটা তো আসলে ওভারনাইট পূরণ করা সম্ভব নয়। যে দাবিগুলো আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে সেই কয়েকটি দাবির ক্ষেত্রে উদ্যোগও নেওয়া হয়েছিল যে সেখানে তারা কাজ করবে, কিন্তু ছাত্ররা সেই জায়গা থেকে সরে এসে এখন 1 দফা দাবিতে চলে এসছে, যেখানে নাজমুল আশরাফ বলছেন যে দাবিটি এখন সেখানে তো আসলে আলোচনার কোনো সমাধান নেই, রাজনৈতিক কোনো সমাধান আসলে সেখানে নেই। সামনে সংকটটি তাহলে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, অতীতে কি হয়েছে বিশ্লেষণটা আমি যাচ্ছি না, নাজমুল আশরাফ ভাই তো বললেন, হ্যাঁ সরকারের ডিলিংসে ভুল ছিল, এ ব্যাপারে তো দেখাই যাচ্ছে, এটা তো আর মানে গোপন কিছু না। সরকার কিভাবে ডিল করেছে, ঠিক মতো ডিল করে নাই বলে এই জায়গায় এসেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, বা আপনাদের অনুষ্ঠানেও বিভিন্ন সময় আমি বলেছি, যে আন্দোলনটা আলটিমেটলি সরকার পতনের দিকে যাবে মানে হলো যারা এই আন্দোলনের পেছনে আছে, যারা আন্দোলনের নকশা করে, তারা আপনার এই 1 দফার দিকে নিয়ে যাবে। এটা এই আপনাদের টেলিভিশনেই শুরুতেই বলে আসছি, আলটিমেটলি তাই হলো। এরপরে যদি ধরেন সরকার পদত্যাগ করে, তারপরে দেখবেন যে আরেকটা দাবি আসবে, এদেরকে জেলখানায় ভরে, এদের বিচার করে, এগুলো একটার পর একটা আসতে থাকে, ধাপে ধাপে এটা যাবে। তো আমি যেটা দেখছি আমার অভিজ্ঞতায় বলে, যে এই শান্তিপূর্ণ সমাধান এর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। কারণ আন্দোলনকারীরা সরাসরি বলে দিয়েছে যে রাজপথে সমাধান হবে। এখন রাজপথে যদি সমাধান হয়, আন্দোলনকারী মানে শিক্ষার্থীরা সামনে আছে, এর পেছনে যেই শক্তিগুলো আছে, হ্যাঁ, কারো কারো তো চেহারাও চেনা যাচ্ছে, যারা আস্তে আস্তে। জনাব জায়েদুল হাসান পিন্টু, আপনার বক্তব্য শুনছিলাম, আপনি যদি শেষ করেন। আমি যেটা বলছিলাম যে শান্তিপূর্ণ সমাধানের রাস্তাটা ক্ষীণ হয়ে আসছে এই কারণে যে যখন আপনি রাজপথের সমাধান চাইবেন, আওয়ামী লীগও একটি রাজনৈতিক দল, সে এখন কোথাও কোথাও নামছে, সব জায়গায় নামেনি, তারাও যদি রাজপথে নামে, যে তখন তো একটি সংঘাত হবে। এই সংঘাতের পরে পরিস্থিতি কি দাঁড়ায় সেটার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশের কি হচ্ছে। এখন এটা আরেকটা হতে পারে, ধরেন এই 2096 সালে আমরা যেটা দেখেছি, যে হ্যাঁ আন্দোলনের এক পর্যায়ে সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, একটি নির্বাচন হয়েছে। 2001 সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে বাড়িঘর হামলা, লুটপাট, ভাঙচুর শুরু হয়ে গেল। এখন আপনার ক্ষমতা ছাড়ার আগেই আজকে একজন মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, আপনার ওখানে দেখলাম শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, মেয়রের বাড়িতে হামলা, এমপির বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা যদি আবার ক্ষমতা ছেড়ে দেয়, এই হামলা মামলা এটা ব্যাপক আকার ধারণ। সো আওয়ামী লীগও আপনার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো এই কারণে বলছি যে সংঘাতটা আমি বেশি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে যেটা ছাত্ররা যেটা চায়, ছাত্ররা নিশ্চয়ই সংঘাত চায় না, ছাত্ররা নিশ্চয়ই আপনার এই মারামারি কাটাকাটিতে অংশও নিচ্ছে না, আমরা কোথাও দেখিও না। এই যে আপনি দেখেন শহীদ মিনারের অনুষ্ঠান হয়েছে, ওখানে তো শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলো হলো, তারা তো কোথাও ভাঙতেও যায় নাই, মারতেও যায় নাই, পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে নাই। তো অন্যান্য জায়গায় সেগুলো হচ্ছে। এটা যদি ছড়িয়ে যায় তো পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তো আমি মনে করি সকল পক্ষ, এখন তো ধরেন রাজপথে অনেক পক্ষই নেমেছে, কিন্তু তারা কি চায়, সরকারের পদত্যাগই যদি চায়, পরবর্তী সরকারের রূপরেখা কি হবে, কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এগুলি তো বিশাল আলোচনা। এখন হয়তো ইমিডিয়েট তারা সরকারের পতনটাই চায়, কিন্তু পরবর্তী সরকার যে আসবে এইরকম আমরা তো দেখেছি, সেই যেই লাউ সেই কদুই হয়, এইটাও যেন শিক্ষার্থীরা বুঝে। তো আমি চাই, আমার ব্যক্তিগত চাওয়া থাকবে এই জায়গায়, যে সকল পক্ষ অন্তত ধৈর্য ধরে পরিস্থিতি কিভাবে শেষ পর্যন্ত 18 কোটি মানুষের জন্য ভালো হবে সেই পথ বের করা। আদারওয়াইজ আপনার এই যে আপনারা দিয়েছেন না, সংঘাতে লাভ কার, সংঘাতে কারোই লাভ নাই, সংঘাতে আপনার 18 কোটি মানুষেরই লস। এখন সেই জায়গায় আমি মনে করি যে সরকার তো আলোচনার প্রস্তাব দিয়েছে, তো আলোচনা হতে পারে। আলোচনা যে 9 দফা দাবিতেই হবে তা না, যেটা আশরাফ ভাই বললেন 1 দফা দাবিতে তো আলোচনা আর বাকি কি থাকে, 1 দফা দাবি তো আলোচনার বাকি থাকে।
পরবর্তী করণীয় যদি আমরা নিয়ে 18 কোটি মানুষের ভালো চাই, যদি সংঘাত না চাই, যদি শহীদ মিনারের সামনে আজকে আসলে যে ধরনের আয়োজন আমরা দেখলাম ছাত্রদের, সেটি যদি সারা দেশে করতে চাই। ধন্যবাদ জনাব পিন্টু, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব নাজমুল আশরাফ, জনাব জাহিদুল হাসান পিন্টু যে জায়গাটাতে শেষ করলেন সেটির সূত্র ধরেই বলতে চাই এটি ছাত্রদের আন্দোলন, ছাত্ররা সরকার পতনের ডাক দিয়েছে। কিন্তু এর মাঝে আমরা দেখছি যে শুরু থেকেই যখন 9 দফা ছিল তখন থেকে আমরা দেখছি যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনকে সমর্থন দিচ্ছে, তারা নানা ধরনের বার্তা দিচ্ছে। এখানে তাহলে সুফলটা কারা পেতে যাচ্ছে আন্দোলন যখন শেষ হতে যাচ্ছে, যে জায়গাটিতে এখন এসে আন্দোলন দাঁড়িয়েছে? দেখেন, ছাত্ররা আন্দোলন শুরু করেছিল সেটি কিন্তু এখন ছাত্র আন্দোলন নাই, এটা আমি এর আগে বলেছি। এখন কিন্তু এটা গণ মানুষের আন্দোলন হয়ে গেছে, কারণ তাদের পরিচয় যাই হোক না কেন সব শ্রেণী পেশার মানুষকে আমরা দেখছি। এখন হয়তো আপনি বলতে পারেন এই আইনজীবীরা তো হচ্ছে ওই দলের, ওই শিক্ষকরা ওই দলের, ওই শিল্পীরা হচ্ছে ওই দলের, বাট এরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রতিনিধিত্ব করছে। আমরা জানি যে আমাদের সমাজের সবকিছু 2 ভাগে বিভক্ত, তাহলে 1 ভাগ এখানে আছে, তার মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আছে। এর বাইরে যাদেরকে আমরা মাঠে ময়দানে সরাসরি দেখছি না। এখন আপনি যদি যে বললাম যে আপনি যদি সারা দেশে ঘরে ঘরে সব জায়গায় গিয়ে খোঁজ খবর নেন, তাহলে চিত্রটা হয়তো অন্যরকম হবে। সেভাবে তো আমরা আনতে পারি না, কোনো মাধ্যমে তুলে নে আমরা আমাদের আশপাশ দেখে কিছুটা ধারণা করতে পারি। এখন এটি গণ আন্দোলনের রূপ নিল কিনা, এটা গণ আন্দোলন কিনা, নাকি কেবলই ছাত্রদের উপর ভর করে একটি রাজনৈতিক আন্দোলন, এই ডিবেট তো চলবে। কিন্তু আমার কাছে যেটা অবাক লাগে সেটি হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করেছিল, ঠিক আছে, ছাত্রদের আন্দোলনে অন্য যারা সমর্থন দিল এবং এখন তারা শরিক হলো, বা রাজনৈতিক শক্তি তারা ব্যানার দিয়ে পরিচয় দিয়ে হোক অথবা পরিচয় না দিয়ে হোক তারা যে যুক্ত হয়েছে, সেই মানুষগুলো কি রাজনৈতিক আন্দোলন করার বা রাজনৈতিক আন্দোলনের সমর্থন দেওয়ার বা অংশ নেওয়ার অধিকার নাই? রাজনৈতিক আন্দোলনটা কি অবৈধ বা বেআইনি? তো তারা এই উপযুক্ত একটা সময় পেয়েছে, তাই সেটা তারা করছে। সেই উপযুক্ত সময়টা, পরিবেশটা, পরিস্থিতিটা কে তৈরি করে দিল, কার কারণে হলো, সেটি তো আলাদা বিতর্ক। আমি বলছি যে রাজনৈতিক শক্তি কোনো আন্দোলনে যুক্ত হলে, কোনো রাজনৈতিক দল যুক্ত হলে সেটাকে যেন একটা অপরাধ হিসেবে আমরা দেখছি, একেবারে অপরাধ হিসেবে নিশ্চয়ই আপনারা দেখছেন। এবং আজ এই পর্যন্তই আমাদের এই আয়োজন।